হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম অর এইডস এবং তার ট্রিটমেন্ট অ্যান্ড ডায়েটারি রিকোয়ারমেন্টস অ্যান্ড ডায়েটারি মডিফিকেশনস। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখো কি বলছে না, AIDS is caused by human immunodeficiency virus or HIV. HIV is the underlying cause of AIDS. তাহলে AIDS কে করে সেটা হলো এক ধরনের ভাইরাস যার নাম হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, তারপর কি বলছে প্যাথোফিজিওলজি মানে এই যে HIV ভাইরাস সে অ্যাকচুয়ালি বডিতে গিয়ে কিভাবে আমাদের রোগটা সৃষ্টি করছে সেটা বলছে। HIV ইনভেস্ট জেনেটিক কোড অফ CD4+ or T helper cells of lymphocytes। কি করে না, এই CD4+ সেলস বা টি হেল্পার সেলস যেগুলো লিম্ফোসাইটসের, সেইখানের জেনেটিক কোডে বা জিনের ভেতরে প্রবেশ করে এবং এই প্রবেশ করে তার কাজ কি না, সেটা হলো লিডস টু ইমিউন সাপ্রেশন। আমাদের ইমিউনিটি, যেটা লিম্ফ্যাটিক নোডস বা লিম্ফোসাইটসের মেন কাজ ইমিউনিটি প্রোভাইড করা, সেটাকে সাপ্রেস করে দেওয়া বা কমিয়ে দেওয়া বা বাধা দেওয়া, এবং যার ফলে কি হচ্ছে না, অপরচুনিস্টিক ইনফেকশনস বডিতে হয়। মানে যেই সব ইনফেকশনস আমাদের বডি ইমিউনিটি বা বডি ইমিউন সিস্টেম যেগুলো আটকাতে ক্ষমতা রাখে, সেইগুলো কিন্তু তখন আর আটকানো যায় না এবং ইজিলি বডি ইনফেকশন প্রোন হয়ে যায়। ইজিলি যে কোনো প্যাথোজেন বডিকে অ্যাফেক্ট করে এবং সেটা ইনফেকশন দেখা দেয় বডিতে। ঠিক আছে, নেক্সট কি বলছে না, ট্রান্সমিশন বা কি করে রোগটা একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে। থ্রু ব্লাড, সিমেন, ভ্যাজাইনাল ফ্লুইড, ব্রেস্ট মিল্ক। ঠিক আছে, নট স্প্রেড বাই ক্যাজুয়াল কন্ট্যাক্ট লাইক টাচ অ্যান্ড হাগ। ঠিক আছে, মেনলি বডি ফ্লুইডস যেরকম ব্লাড, সিমেন, ভ্যাজাইনাল ফ্লুইড বা ব্রেস্ট মিল্ক, এইগুলোর কন্ট্যাক্টে যদি একটা বডির সাথে একটা বডি আসে, তখনই কিন্তু এই ভাইরাসটা ছড়ায়। কোনো রকম সিম্পল কন্ট্যাক্ট যেরকম কাউকে ছোঁয়া বা কাউকে হাগ করা, এইসবে কিন্তু এটা ছড়ায় না। তারপর দেখো বলছে স্টেজেস। এই HIV 4 ধরনের স্টেজে মেনলি কিন্তু ডিজিজটা হয়। প্রথমেই কি বলছে, প্রথমটা হচ্ছে অ্যাকিউট HIV ইনফেকশন। ঠিক আছে, প্রথমেই হলো অ্যাকিউট স্টেজ আসে, সেটা হচ্ছে 6 to 7 weeks পোস্ট ইনফেকশন। ভাইরাসটা বডিতে ঢোকা 6 থেকে 7 সপ্তাহ পর মধ্যে এই স্টেজটা দেখা দেয়। সেখানে র্যাপিডলি ভাইরাসটা নিজেদেরকে বডিতে রেপ্লিকেট করছে, র্যাপিডলি নিজেদেরকে বৃদ্ধি করছে বডিতে। ঠিক আছে, এবং তার জন্যে কিছু কিছু খুব ড্রাস্টিক ইনফেকশনের সিমটম দেখা যায়, সেটা হলো ফিভার, হেডেক, মায়ালজিয়া, ম্যালেস, ফ্যারেঞ্জাইটিস, র্যাশ এক্সেট্রা। মানে জ্বর হতে পারে, মাথা ধরা হতে পারে, মায়ালজিয়া মানে মাসেলে ব্যথা হতে পারে, ম্যালেস মানে ডিসকমফর্ট হতে পারে, বিরক্তিভাব, ফ্যারেঞ্জাইটিস মানে গলায় ব্যথা হতে পারে, র্যাশ হতে পারে বডিতে। এইসব সিমটমগুলো কিন্তু এই অ্যাকিউট স্টেজ 6 থেকে 7 সপ্তাহ পরেই মধ্যেই দেখা দেয়। তারপরের স্টেজ দেখো, নেক্সট স্টেজ চলে আসে কি অ্যাসিমটোম্যাটিক HIV, মানে কোনো রকম সিমটম ছাড়া, ফিউ অর নো সিমটমস আপ টু 10 years, প্রায় 10 বছর অবধি এই স্টেজটা চলে। এবং এই স্টেজে কখনো কখনো কিছু কিছু সিমটম দেখা দেয়, কখনো কখনো কোনো সিমটমই দেখা দেয় না। যদি কিছু কিছু সিমটম দেখাও দেয়, সেটা কি ধরনের না, ডিক্রিজ লিন বডি মাস যেটা সেটা ডিক্রিজ হয়, বাট নট মাচ ওয়েট চেঞ্জ। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা খুব প্রলং পিরিয়ড ধরে হয়, খুব ড্রাস্টিক কোনো ধরনের ওয়েট চেঞ্জ বা ওয়েস্টিং টাইপের কোনো সিমটম দেখা দেয় না। ভিটামিন B12 deficiency leading to susceptibility to food and waterborne pathogens। ভিটামিন B12 deficiency হয়, যার ফলে গাট হেলথের প্রবলেম হয়, গাট হেলথ খারাপ হয়, কারণ আমরা জানি ভিটামিন B12 গাট
গাট ফ্লোরাকে বেটার করে, তো সেটা ডেফিসিয়েন্সি হওয়ার জন্যে যে কোনো খাবারের দ্বারা বা জলের দ্বারা যেই রোগগুলো হয় সেইগুলো কিন্তু অনেক বৃদ্ধি পায়। তার সাথে সাথে ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু অ্যানিমিকও হয়ে যেতে পারে পেশেন্ট। ঠিক আছে, তারপরে কি বলছে, থার্ড স্টেজটা হচ্ছে এই অ্যাসিম্পটোম্যাটিক স্টেজ পেরিয়ে যাওয়ার পর 10 বছর পর কিন্তু আসে সিমটোম্যাটিক স্টেজ, যেখানে সিমটমস দেখা দেয়। সেটা কি না, ফিভার, ওয়েট লস, ফ্যাটিগ, ইনফেকশন, স্কিন প্রবলেম, ডিক্লাইন ইন নিউট্রিশনাল স্টেটাস, বডি কম্পোজিশন, জ্বর, ওয়েট লস হওয়া, টায়ার্ডনেস হওয়া, নানা রকমের ইনফেকশন হওয়া, কারণ বডি ইমিউন সিস্টেম ততদিনে খুব খারাপ হয়ে গেছে, স্কিনে প্রবলেমস দেখা দেয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস দেখা দেয়, নিউট্রিশনাল স্টেটাসে বা বডি কম্পোজিশনে চেঞ্জ দেখা দেয়, ওয়েট লস, ওয়েস্টিং, মাসেল লস, এইসবগুলো কিন্তু খুব বেশিভাবে তখন সিমটমগুলো চোখে পড়তে শুরু করে দেয়। এবং লাস্ট স্টেজ হচ্ছে ফাইনাল স্টেজ, যেখানে হলো সিভিয়ার ইমিউন সাপ্রেশন হয়ে যায়। পুরোপুরিভাবে ইমিউন সিস্টেমটা কিন্তু তখন অকেজো হয়ে যায় বডিতে, এবং কি বলছে না, অপরচুনিস্টিক ইনফেকশনস তখন খুব বেশিভাবে হয়ে যায়। তারপরে ম্যালিগনেন্সিরও চান্স বেড়ে যায়। অপরচুনিস্টিক ইনফেকশন আমি যেরকম বললাম, যে যেসব ইনফেকশনগুলো আমাদের ইমিউনিটি আটকায়, সেগুলো আর তখন আটকাতে পারে না, যার ফলে সব রকমের প্যাথোজেন্স কিন্তু বডিকে অ্যাফেক্ট করে। ঠিক আছে, এবং নানা রকমের অ্যাকোয়ার্ড সিনড্রোমস তখন হতে পারে। তার সাথে সাথে ম্যালিগনেন্সির চান্স বা ক্যান্সারের চান্সও অনেক বেড়ে যায়। Only a small portion of people is infected by the virus, develop AIDS and die within few months following primary symptoms. ঠিক আছে, তো খুব স্মল প্রপোর্শনই আছে যারা এইডসে আক্রান্ত হচ্ছে, তার খুব কম সংখ্যার লোকজনই আছে যারা কিছু মাসের মধ্যেই এইডসের এই যে অ্যাকিউট ইনফেকশন স্টেজ, যখন ভাইরাসটা বডিতে ঢুকছে, এই স্টেজটার কিছু মাসের মধ্যেই তাদের ডেথ হচ্ছে। এরকম কিন্তু খুব স্মল প্রপোর্শন বা স্মল অ্যামাউন্টের লোকজনের হয়। বেশিরভাগ লোকেরই কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক স্টেজ এবং সিমটোম্যাটিক স্টেজ কভার করার পরেই কিন্তু ফোর্থ স্টেজটা আসে। ঠিক আছে, নেক্সট বলছে কি না, নিউট্রিশনাল প্রবলেমস। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে ইমিউন সাপ্রেশনস হয়ে যায়, ইমিউনিটি খারাপ হয়ে যায় বডিতে, যার ফলে নানা রকমের রোগ দেখা দেয়, এবং তার জন্য অনেক নিউট্রিশনাল প্রবলেমসও হয় বডিতে। এবং ফার্দার সাইক্লিক প্রসেসে আবার দেখা যায় এই নিউট্রিশনাল প্রবলেমগুলোর জন্যে বডি আরও পরবর্তীকালে নিউট্রিয়েন্ট ডেফিসিট হয়ে যায়, এবং তার শরীরটা আরও খারাপ হয়ে যায়। তো এটা একটা সাইক্লিক প্রসেস। এইচআইভির জন্য ইমিউনিটি তোমার খারাপ হচ্ছে, ইমিউনিটি খারাপ হওয়ার জন্য নানা রকম রোগ হচ্ছে, নানা রকম রোগ হওয়ার জন্যে সে প্রপারলি খাবার ইনটেক করতে পারছে না, এবং সেই প্রপারলি খাবার ইনটেক না করার জন্যে ফার্দার তার আরও ইমিউনিটি খারাপ হচ্ছে। ঠিক আছে, যার ফলে একটা সাইক্লিক কমপ্লেক্স প্রসেসে কিন্তু একটা মানুষ ঢুকে যায়। কি বলছে না, কি কি প্রবলেম হয় না, ডিক্রিজ নিউট্রিশনাল ইনটেক, ঠিক করে নিউট্রিশন ইনটেক করতে পারে না, কারণ অলরেডি বডি অ্যানোরেক্সিয়া হয়, বডিতে নসিয়া হয়, মাউথ আলসার হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন হতে পারে, পেপটিক আলসার হতে পারে, জিঙ্ক ডেফিসিয়েন্সি বা গুইসিয়া যেটাকে বলে সেটা হতে পারে, প্যানক্রিয়াটাইটিস, হেপাটিক ডিজিজ, এনসেফ্লোপ্যাথি, এইগুলো হওয়ার জন্য নিউট্রিশনাল কিন্তু একটা ইনটেক কমে যায়। তারপর কি বলছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ম্যালফাংশন হয়, জিআই ট্র্যাক্টের অ্যাবসর্পশন বা ম্যাল অ্যাবসর্পশন কিন্তু আমরা দেখতে পারি। সেটাও কেন হয় না, ডায়রিয়া হয়, ডায়রিয়া বারবার ডায়রিয়া হওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু ফুড ওয়াটারবর্ন ডিজিজেসের প্রবণতা বেড়ে যায়। তারপর কি বলছে, এনজাইম ডেফিসিয়েন্সি হয়, ইনফেকশনস হয় বারবার, যার জন্যে পেটের প্রবলেম হয়, ইনফ্লামেশনস হতে পারে, কোলেনজাইটিস হতে পারে,
ঠিক আছে, কোলনে প্রবলেম বা কোলনে ইনফেকশনস যেটাকে বলে, ঠিক আছে, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট ম্যাল অ্যাবসর্পশন হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে, প্রোটিন লস, এনসেফালোপ্যাথি হতে পারে। নিউট্রিয়েন্টের তার মানে কি দেখা দিচ্ছে না, নিউট্রিয়েন্টের ম্যাল অ্যাবসর্পশন হচ্ছে কারণ নানা রকমের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমস হচ্ছে এবং তার ফলে আরও ম্যাল অ্যাবসর্পশনটা বাড়ছে। ইনক্রিজ নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট হয় কারণ কি না, হাইপোমেটাবলিজম হয়ে যায়, ঠিক আছে, বডি যেহেতু সব কিছু যেগুলো নিউট্রিয়েন্ট দরকার সেগুলো যেহেতু নিতে পারছে না, যেহেতু ইনফেকশন হয়ে যায়, আমরা যা আগেই দেখেছি কি না যে কোনো ইনফেকশনে বডির মেটাবলিজম রেট বেড়ে যায়, তাই হাইপার মেটাবলিজমের জন্য কিন্তু নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বেড়ে যায়, ইনফেকশনের জন্য নিউট্রিয়েন্ট, প্রোটিন আর ক্যালোরি রিকোয়ারমেন্ট কিন্তু বডির অনেক বেড়ে যায়, কিন্তু বডি কিন্তু নিউট্রিয়েন্ট ঠিক করে ইনটেক করতে পারে না। সাইকোসোশ্যাল একটা ফ্যাক্টর কাজ করে যেখানে কি না, পভার্টি, লিমিটেড অ্যাক্সেস টু ফুড অ্যান্ড হেলথ কেয়ার, এবং এই যে পভার্টি বলো বা লিমিটেড খাবার দাবারের একটা অ্যাক্সেস এবং লিমিটেড হেলথ কেয়ার এর জন্য কিন্তু এই যে লোয়ার পভার্টি লেভেলের যারা লোকজন তাদের মধ্যে কিন্তু একটা এক্সেস শরীরটা খারাপ হওয়ার এবং নিউট্রিয়েন্টের অভাব কিন্তু দেখা দেয়। এরপর কি বলছে না, দেখো কি কি শরীরে ডেফিসিয়েন্সি হয় সেটা আমরা একটু ডিটেলসে দেখব না। ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কি কি হয় না, ওয়েট লস অ্যান্ড মাসেল ওয়েস্টিং ডিউ টু ক্যাটাবলিক স্টেজ, ঠিক আছে, যেহেতু বডি হাইপার মেটাবলিজমে চলে যায় ইনফেকশনের কারণে, সেই জন্য ওয়েট লস এবং মাসেল ওয়েস্টিং হয়, যার ফলে ঠিক আছে। তারপরে বলছে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন কমন ইন লেটার স্টেজ, সেই জন্য প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনটি কিন্তু লাস্টের দিকে খুব কমন হয়ে যায়, কারণ এক্সেসিভ হাইপার মেটাবলিজমে বডি চলে যায়, যেখানে এক্সেসিভ প্রোটিন এবং ক্যালোরি ইনটেকের কিন্তু দরকার হয়, কিন্তু বডির নিজে ইনফেকশন প্রোন হওয়ার জন্য এবং মাল্টিপল ডিজিজ যেহেতু অলরেডি ততদিনে শরীরকে জর্জরিত করে ফেলে, তো খাওয়া কিন্তু পেশেন্টের পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। লস অফ লিন বডি মাস হয়, বডির ওয়েস্টেজ হয়, মাসেল ওয়েস্টেজ হয়, ডিক্রিজ ইমিউনিটি হয়, হায়ার মর্টালিটি রিস্ক হয়ে যায়, ঠিক আছে, ইমিউনিটি কমে যাওয়ার জন্য, বডি ওয়েস্টিং হওয়ার জন্য কিন্তু মর্টালিটি রিস্কটা অনেক বেড়ে যায়। এইগুলো হয় সব কেন না, ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলো ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এটা হয়। এবারে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য কি হয় আমরা দেখি না, বলছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু লো লেভেলস ওয়ার্সেন্স ইমিউনিটি, এদের লোয়ার লেভেলের জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ যেটা সেটা হলো ইমিউনিটি কে বুস্ট করা, সেটা কমে যায়। ভিটামিন ডি যে লো লেভেল কি করে না, বোন হেলথ আর ইমিউনিটিকে অ্যাফেক্ট করে। আমরা সবাই জানি ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবসর্পশন এবং বোন স্ট্রেংথের জন্য খুব দরকার, তার সাথে সাথে ইমিউনিটির জন্য খুব দরকার হয়, এবং এই দুটোই কিন্তু হ্যাম্পার হয় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে অ্যানিমিয়া, নিউরোপ্যাথি দুটোই হয়। আমরা জানি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে যেরকম নার্ভের প্রবলেম হয় এবং অ্যানিমিয়া দুটোই হয়, তো এইখানেও সেইটা দেখা দেয়। তার সাথে কি বলছে, জিঙ্ক আর আয়রনে কি বলছে, ইমিউন ফাংশনের জন্য এদের খুব দরকার, ইমব্যালেন্স অ্যাফেক্ট ডিজিজ প্রোগ্রেশন, এদের জিঙ্ক আর আয়রনের অভাবে কিন্তু অনেক ইনফেকশাস ডিজিজ হয়, ঠিক আছে। সেলেনিয়াম কি জানি না আমরা, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু বডির তোমার ডেফিসিয়েন্সি কি করে না, বডির অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স বা ইমিউনিটি ডিফেন্স সিস্টেমটাকে আরও উইক করে দেয়, ঠিক আছে। তো এইগুলো হলো তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য কি কি বডিতে প্রবলেম হয়।
নেক্সট দেখছি কি না নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস, তাহলে আমাদের কি হচ্ছে, এই যে ডেফিসিয়েন্সির জন্য এত প্রবলেম হবে, তার জন্য তো আমাদের নিউট্রিয়েন্টটা ঠিকঠাক করতে হবে বডিতে, বা পেশেন্টকে ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্ট দিতে হবে, যাতে এই প্রবলেমগুলো অনেকটা কমানো যায়। ঠিক আছে, আস্তে আস্তে। সেই জন্যে তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট কি কি আমাদের বডির, না দেখো বলছে এনার্জি রিকোয়ারমেন্ট প্রায় 10 to 15% অ্যাবাভ নর্মাল। নর্মাল মানুষের যে এনার্জি রিকোয়ারমেন্ট তার থেকে প্রায় 10 থেকে 15% বেশি কিন্তু এনার্জি প্রোভাইড করতে হয় তোমার এইডস বা HIV পজিটিভ পেশেন্টদের। 35 থেকে 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে রেটে কিন্তু আমাদেরকে এনার্জি প্রোভাইড করতে হয়, মানে হাইলি এনার্জি ডেন্স খাবার কিন্তু বডিকে দিতে হবে। নেক্সট কি বলছে না প্রোটিনের ক্ষেত্রে দেখো 1 to 1.4 গ্রাম পার কেজি পার ডে ফর মেনটেনেন্স। ঠিক আছে, 1 থেকে 1.4 কেজি পার গ্রাম পার কেজি পার ডে নর্মাল মেনটেনেন্সের জন্য লাগে বডির। তার সাথে সাথে কি বলছে না 0.5 to 2 গ্রাম পার কেজি পার ডে ফর টিস্যু রিপেয়ার অ্যান্ড ইমিউন সাপোর্ট। ঠিক আছে, তো 1 থেকে 1.4 গ্রাম তো শুধু মেনটেনেন্সের জন্য লাগে, তার সাথে আরও 2 গ্রামের মতন প্রায় বডির লাগে, সেটা হলো যেই টিস্যু ইমিউনিটি লসের জন্য যে টিস্যু রিপেয়ারিং সেটা, এবং ইমিউনিটি সাপোর্ট সিস্টেমকে বেটার করার জন্য এই এক্সেস প্রোটিনটা কিন্তু আমাদের লাগে। ঠিক আছে, ফ্যাটের ক্ষেত্রে কেমন লাগছে না লো ফ্যাট ডায়েট এমফাসাইজিং অন হেলদি ফ্যাট। ফ্যাটের কিন্তু লো ফ্যাট ডায়েট দিতে হবে। ঠিক আছে, পেশেন্টকে কখনোই হাই ফ্যাট ডায়েট দেওয়া যাবে না, এবং যেইটুকু ফ্যাটটা দেবে সেইটা কিন্তু পুরোটাই হেলদি ফ্যাট দিতে হবে। ঠিক আছে, ফিশ অয়েল যাতে ওমেগা 3 আছে, আর MCT বা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড অয়েল, যেগুলো সাধারণত কোকোনাট অয়েলে যেগুলো পাওয়া যায় MCT অয়েল, সেই যাতে ওমেগা 6 বেশি আছে, এইগুলো কিন্তু মেনলি আমাদের খাবারে দিতে হবে, কারণ এইগুলো কিন্তু ইমিউনিটি বেটার করতে হেল্প করে। এরপর কি বলছে কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্ব ফর এনার্জি। যেহেতু অনেক হাই ডেন্স ক্যালোরি ডেন্স খাবার, অলমোস্ট 10 to 15% বেশি এনার্জি আমাদের প্রোভাইড করতে হবে, ওই জন্যে কিন্তু সিম্পল কার্ব দিলে কিন্তু অনেক সময় বডিতে কিন্তু সুগারের টেন্ডেন্সি, গ্লুকোজ এলিভেশনের টেন্ডেন্সি যেহেতু বেড়ে যাবে, ওই জন্য কমপ্লেক্স কার্ব যেটা কি না এনার্জিও প্রোভাইড করবে এবং বডির মেটাবলিজম হ্যাম্পার করবে না, এরকম কমপ্লেক্স কার্ব কিন্তু দিতে হবে। এরপর কি বলছে ভিটামিনস, সাপ্লিমেন্টস অফ ভিটামিন A, C, D, বি কমপ্লেক্স মানে B1, B2, B12 সব দেওয়া। তার সাথে সাথে জিঙ্ক, সেলেনিয়াম অলমোস্ট 70 mg পার ডে সেলেনিয়াম দিতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু প্রোবায়োটিক্স কিন্তু অবশ্যই দেওয়া দরকার, কারণ আমরা জানি প্রোবায়োটিক আমাদের গাট হেলথ বেটার করে এবং তার সাথে সাথে নিউট্রিয়েন্ট অ্যাবসর্পশনে সাহায্য করে। আর যেহেতু অলরেডি বডি ইমিউন সিস্টেম উইক এবং ইনফেকশিয়াস হাইলি ইনফেক্টেড বডি, সেই জন্যে বডিকে ঠিক রাখার জন্য কিন্তু গাট হেলথটা আমাদেরকে সবসময় মেনটেন রাখতে হবে, যাতে এই যে নিউট্রিয়েন্টগুলো আমরা প্রোভাইড করছি এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে অ্যাবসর্ব হয় বডিতে। তার জন্য কিন্তু প্রোবায়োটিকটা খুব বেশিভাবে আমাদেরকে দিতে হবে। নেক্সট কি বলছে না ফুড রিকোয়ারমেন্টস, কেমন ধরনের ফুড রিকোয়ারমেন্ট হয় তাহলে স্মল ফ্রিকোয়েন্ট নিউট্রিয়েন্ট ডেন্স মিল্ক। ঠিক আছে, যেহেতু অনেক হাই এনার্জি প্রোভাইড করতে হবে, ওই জন্য নিউট্রিয়েন্ট ডেন্স মিল দিতে হবে, কিন্তু কম কম এবং বারে বারে। হাই প্রোটিন ফুডস লাইক এগ, লিন মিট, লেগুমস, হাই প্রোটিন দিতে হবে। তার সাথে সাথে মিল্ক, কার্ড, ফর্টিফাইড সিরিয়ালস, ভেজিটেবলস, ফ্রুটস, ভেজিটেবলস। ঠিক আছে, যাতে ভিটামিনস, মিনারেলস এবং সব ধরনের ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট পায়, সেরকম একটা ব্যালেন্সড খাবার দিতে হবে।
ডিকুয়েট ফ্লুইড ফর হাইড্রেশন অ্যান্ড ডায়রিয়া প্রিভেনশন। তার সাথে সাথে কি না, ফ্লুইডটা অনেক অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে দিতে হবে যাতে ডিহাইড্রেশন না হয় এবং ডায়রিয়া প্রবলেমস যাতে এড়ানো যায়। এরপর কি বলছে না, ফুড মডিফিকেশনস কি কি করতে হবে, ঠিক আছে। খাবারটা কি কি লাগবে আমরা বুঝলাম, বডিতে কি কি নিউট্রিয়েন্টের প্রয়োজন বুঝলাম। এবারে কি, যেহেতু বডি আমরা দেখেছি অলরেডি অনেক ধরনের ডিজিজ হয়ে যায়, আলসার্স বলো বা জিআই ট্র্যাক ইনফেকশনস, হেপাটিক ডিজিজ, প্যানক্রিয়াটিক ডিজিজ, এনসেফালোপ্যাথি, জিআই ট্র্যাক্টের আরও অনেক প্রবলেমস যেহেতু অলরেডি হয়ে যায় বডিতে, তাই ফুড কিন্তু নর্মালি যেই অবস্থাতে নর্মাল মানুষে খায় সেরকম দেওয়া যায় না, ফুডটাকে মডিফাই করে দিতে হয়। সেটা কেমন না, সফট ইজি টু ডাইজেস্ট ফুড ফর ওরাল আলসার্স, সোয়ালোয়িং প্রবলেম অ্যান্ড জিআই সিমটমস। তাহলে যে মুখে আলসারেশনস হয়ে যায়, তারপরে তোমার খাবার গেলার প্রবলেম বা যে কোনো জিআই ট্র্যাক ইনফেকশনস অ্যান্ড ডিজিজের জন্য কি না সফট খাবার দিতে হবে, ইজিলি ডাইজেস্টেবল। তারপর কি বলছে না, লো ফ্যাট ডায়েট ইফ ডায়রিয়া প্রেজেন্ট, যদি ডায়রিয়ার প্রবণতা পেশেন্টের অনেক থাকে তাহলে লো ফ্যাট ডায়েট দিতে হবে যেটা ইজিলি অ্যাবসর্বেবল, ঠিক আছে। হাই ক্যালোরি হাই প্রোটিন ডায়েট ডিউরিং ওয়েট লস ফেজ, যখন পেশেন্টের অনেক ওয়েট লস হতে শুরু করবে সেই সময় কিন্তু হাই প্রোটিন হাই ক্যালোরি ডায়েট দেওয়া খুব প্রয়োজন। নেক্সট দেখো কি বলছে না, প্রিভেন্ট ফুডবর্ন ইলনেসেস ইন এইচআইভি অ্যান্ড এইডস পেশেন্ট। আমরা এখনই দেখলাম যে যেহেতু ইমিউন সিস্টেম অনেক কমে যায় সেই জন্য কিন্তু ফুডবর্ন বা ওয়াটারবর্ন ডিজিজের প্রবণতা কিন্তু পেশেন্টদের মধ্যে অনেক বেড়ে যায়, এবং সেটাকে প্রিভেন্ট করার কি করে দেখো বলছে, ফুডবর্ন ইলনেসেস আর লাইকলি টু বি মোর সিরিয়াস অ্যান্ড লাস্ট লঙ্গার ইন এইচআইভি পেশেন্ট। ইজিলি যেই খাবার দ্বারা এবং জল দ্বারা যেই রোগগুলো ছড়ায় সেইগুলো নর্মাল মানুষের থেকে অনেক বেশি অ্যাফেক্ট করে এইচআইভি পেশেন্টদের, এবং অনেক সিরিয়াস কন্ডিশন অ্যাফেক্ট করে, ঠিক আছে। তো কি সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বা সেগুলোকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, অ্যাভয়েড ইটিং র এগ মিট অ্যান্ড সি ফিশ, ঠিক আছে। খাবার মিট বা সি ফুড খাওয়া অ্যাভয়েড করতে হবে। ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থরলি, যে কোনো খাবার খাওয়ার আগে ফল সবজি ভালো করে ধুতে হবে। কুক ফুড অ্যাট সেফ টেম্পারেচার, ঠিকঠাকভাবে ফুডকে কুক করতে হবে, খাবার খাওয়া যাবে না যেহেতু, এবং খুব সেফ টেম্পারেচারে যেখানে মাইক্রোবস গ্রো করতে পারে না সেই সেফ টেম্পারেচারে কুকিং করতে হবে। ইউজ সেপারেট কাটিং বোর্ড ফর মিট, ঠিক আছে। তো যাতে ফুড ইনফেকশনস বা ফুড টক্সিকেশনস কোনোটা না হয়, মিট কাটার জন্য তোমার আলাদা জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে। ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ইউটেন্সিলস উইথ সোপ অ্যান্ড ওয়াটার, ড্রিঙ্ক সেফ ওয়াটার, এইগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। মনে রাখতে হবে এইচআইভি আর এইডস ইটসেলফ ইজ নট আ ফুডবর্ন ইলনেস, বাট এটা কিন্তু ফুডবর্ন বা ওয়াটারবর্ন ইলনেসের চান্সেস অনেক বাড়িয়ে দেয় ডিউ টু লোয়ার ইমিউন সিস্টেম, ঠিক আছে। নেক্সট কি বলছে না, আমাদের ওরাল সাপ্লিমেন্টেশন কি কি দেওয়া যেতে পারে এইচআইভি পেশেন্টদের, সেটা বলছে দেখো, এলিমেন্টাল ডায়েট উইথ এমসিটি অর মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড অ্যান্ড হাইড্রোলাইজড ওয়ে প্রোটিন, ঠিক আছে। এলিমেন্টাল ডায়েট দিতে হবে, মানে ডায়েট যেখানে তোমার নিউট্রিয়েন্টসগুলো অনেক সিম্পলার ফর্মে অলরেডি প্রসেস করা হয়ে গেছে সেই রকম ডায়েট দিতে হবে, যেটা এমসিটি বা মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডে রিচ এবং হাইড্রোলাইজড প্রোটিন অলরেডি হাইড্রোলাইজড আছে যাতে প্রোটিন অ্যাবজর্পশনে হেল্প হয়। ইমপ্রুভড ফ্যাট অ্যান্ড নাইট্রোজেন ব্যালেন্স, এটা কি করে না, এমসিটি আর হাইড্রোলাইজ প্রোটিন দিলে বডিতে ফ্যাট আর নাইট্রোজেন ব্যালেন্সটা ঠিকঠাক করে, হেল্পস ইন ওয়েট মেনটেনেন্স অ্যান্ড রিডিউস ডায়রিয়া, ওয়েট মেনটেনেন্স করতে সাহায্য করে, তার সাথে সাথে ডায়রিয়ার প্রবণতাটা কমিয়ে দেয়। নেক্সট কি বলছে না, হাই প্রোটিন হাই ক্যালোরি সাপ্লিমেন্টেশন দিতে হবে। আমরা জানি যে পেশেন্টের অনেক বেশি নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট হয়,
তো ইউজফুল ইন এইচআইভি পেশেন্ট উইদাউট অপরচুনিস্টিক ইনফেকশনস, ঠিক আছে। এইটা কিন্তু সাধারণত যখন পেশেন্টের অলরেডি মাল্টিপল অপরচুনিস্টিক ইনফেকশনস বডিতে হয়ে যায়নি, তখন কিন্তু এই রকম যদি আমরা হাই প্রোটিন, হাই ক্যালোরি এবং নিউট্রিয়েন্ট ডেন্স খাবার দিই, তাহলে কিন্তু রিডিউসেস হসপিটাল রেট অ্যান্ড ইমপ্রুভ ইমিউন ফাংশন। হসপিটাল অ্যাডমিশনের রেট বা হসপিটালাইজেশন রেট কিন্তু অনেকটা কমানো যায় এবং তার সাথে সাথে ইমিউনিটিটা অনেকটা বেটার করা যায়, কিন্তু তখনই যখন অলরেডি মাল্টিপল ইনফেকশনস বডিকে অ্যাফেক্ট করেনি। তারপর কি বলছে না, ইন্টারাল ফর্মুলাস কন্টেনিং পেপটাইডস, এমসিটি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন, ভিটামিনস, মিনারেলস, সলিউবল ফাইবার। এন্টারাল ফর্মুলাস যেগুলো অনেক সময় যে পেশেন্ট যখন মাউথ ফিডিং করতে পারে না, তখন তাকে এন্টারাল বা টিউব ফিডিং করাতে হয় এবং তাতে তোমার পেপটাইড, এমসিটি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন, ভিটামিনস, নানা রকমের মিনারেলস এবং সলিউবল ফাইবার আছে। এরকম টাইপের ফর্মুলা দিয়ে কিন্তু টিউব ফিডিং বা এন্টারাল ফিডিং তখন করাতে হয় পেশেন্টকে। তারপর কি বলছে, লো সিরাম ভিটামিন B12 ইমপ্রুভস আফটার সাপ্লিমেন্টেশন। আমরা যদি ভিটামিন B12 এর সাপ্লিমেন্টেশন দিই, তাহলে আমাদের বডিতে যে B12 এর ডেফিসিয়েন্সি সেটা কিন্তু ইমপ্রুভ করে। নেক্সট কি বলছে না, হাই ডোজ অফ ভিটামিন এ স্টেবিলাইজেস CD4+ সেলস, ঠিক আছে। এই যে CD4+ বা টি সেলস, যেগুলো লিম্ফোসাইটসের টি হেল্পার সেলস, যেগুলোর ভেতরে জেনেটিক করে ঢুকে এইচআইভি ভাইরাসটা মেনলি আমাদের ইমিউন সিস্টেমটাকে খারাপ করে দিচ্ছে, এই ধরনের সেলের হেলথটাকে বেটার করার জন্যে কিন্তু আমাদের ভিটামিন এটা খুব প্রয়োজন। তারপরে কি বলছে না, অ্যান্টিঅক্সিডেন্টস লাইক ভিটামিন সি অ্যান্ড ই ডিক্রিজেস অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্ড ইনহিবিটস এইচআইভি রেপ্লিকেশন। তার সাথে সাথে ভিটামিন সি আর ভিটামিন ডি আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের হিসাবে কাজ করে, যেহেতু অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দেয় এবং এইচআইভি ভাইরাসটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে এবং বৃদ্ধি হতে অনেকটাই প্রিভেন্ট করে। তারপরে কি বলছে না, when oral intake fails, enteral and parenteral nutrient may be given। যখন কিন্তু পেশেন্টের আর ওরাল ফিড করার অবস্থায় থাকে না, তখন কিন্তু তাদেরকে হয় এন্টারাল ফিডিং প্রসেস দিয়ে খাওয়াতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে এক্সট্রিম প্যারেন্টারাল ফিডিংও কিন্তু করাতে হয়।